দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা যারা নিয়মিত পত্রপত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, তারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সবার নজর আসলে নিউ ইয়র্কের দিকে। নিউ ইয়র্কের দিকে তার কারণ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের একটি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছেন এই, বোধহয় এটি একটি ব্যতিক্রমী ব্যাপারও বটে যে অন্য রাজনৈতিক দলের বিএনপি, জামাত ইসলামের এবং নতুন যে রাজনৈতিক দলটি এনসিপি, তাদের চারজন গুরুত্বপূর্ণ নেতা তার সফর সঙ্গী হচ্ছেন। কিন্তু তার চাইতেও যে বিষয়টি সবার সামনে এসেছে আলোচনায়, সেটি হচ্ছে নিউ ইয়র্কে আহ, গত বছরের জুলাই মাসে, আগস্ট মাসে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সমর্থকরা সেখানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যেরকম খবর পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে নিউ ইয়র্কে বোধহয় একেবারে আগুন ধরে যাচ্ছে, একদম নিউ ইয়র্ক জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নিউ ইয়র্কে আসলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যে অধিবেশনটাতে যাচ্ছেন, সেই অধিবেশনে আসলে তিনি কি করবেন, এইসব নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আহ বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক, যিনি অনেক বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন এবং নিউ ইয়র্ক থেকে আহ দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক হিসাবে যতটা না, ব্যক্তি হিসেবেও তিনি ততোধিক কমিউনিটিতে পরিচিত। ইব্রাহিম চৌধুরী, আমরা তাকে ইব্রাহিম চৌধুরী খোকন নামে ডাকি। ইব্রাহিম চৌধুরী খোকনকে আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সাগর, আমার সম্বন্ধে একটু ভূমিকা বেশি দিয়ে দিলেন। মানে মানে বাট মানে আপনি আমার চেয়ে জনপ্রিয় সাংবাদিক এবং যোগ্য সাংবাদিক, এবং আপনাদের আপনাদের কাছ থেকে সাংবাদিকতা সবসময় খেয়াল যাই হোক, রাখি অসুবিধা বিষয়গুলো। নাই। এখন যে জি, যে জি, সাবজেক্টে জি, আমরা কথা বলবো, সেই সাবজেক্টে আপনি সেটাই বলি, হ্যাঁ। মাস্টার, আমরা সেই সাবজেক্টে যাই। ডক্টর ইউনূস আসছেন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ, তার প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে তিনি আসলে কতদিন থাকবেন, কি করবেন, এই বিষয়ে আগে আমরা এই আলোচনাটা একটু আপনার কাছ থেকে শুনে নিই। উনি প্রাত্যহিক জীবনযাপন করবেন, ঘুমাবেন, উঠবেন। বাট আমরা যদি জাতিসংঘের সাধারণ পরিষদের আমরা এটা দেখি যে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা সিরিয়াসলি এই সময় আসেন, এবং এখানে আসলে তাদের যতটা বক্তৃতার সময় অনেকে অলস ঘুমান। অনেক সময় 5-6 জন দর্শকদের মধ্যে বক্তৃতা দেন। আমি কয়েকবার গিয়ে আগে এক সময় মানে প্রথম যখন সাংবাদিকের জাতিসংঘ যাব, এটা একটা বেশ উৎসাহ উদ্দীপনা, কিন্তু এটা দিনটাই মাটি, দেখা গেছে কোনোদিন মানে আমরা দুইজনই বসে আছি আর একজন প্রেসিডেন্ট বক্তৃতা দিতেছেন অথবা কোনো দেশের রাষ্ট্রপ্রধান। তো বাট সাম্প্রতিক সময়ে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যখন আসেন, তখন এটা উত্তপ্ত হয়ে উঠতেছিল, যতটা না জাতিসংঘের ভিতরে, এর বাইরে। ওই দিকটা পরে আসছি। প্রথম হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি তো নির্বাচিত প্রধান না, গতবার যখন ক্ষমতা গ্রহণ করলেন একটা বিশেষ বাস্তবতায়, এরপরে আসলেন গত বছর। কিন্তু এইবার একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা পরিণত অবস্থা, নানা রাজনীতির বিষয় ডানপালা মেলছে, এই সময় তিনি আসতেছেন। এবং দিন দশেক থাকবেন, 22 তারিখে এসে পুরোটাই 2 তারিখ পর্যন্ত থাকবেন। এবং জাতিসংঘ সদর দপ্তরের কাছেই মানে একটা হোটেল, সেখানে অবস্থান নেবেন। তার সাথে যেমন আগের সরকারের সময় যে মানে 100-2-1 মানে সফরসঙ্গী আসতেন, এবার ততটা না, সীমিত। তারপরেও এখানে আরো অনেক মজার মজার ক্যাসাল হয়। অনেকেই আবার একই প্লেনে টিকিট করে চলে আসলেন, তো আইসা ওই হ্যান্ডশেক টেন্ডশেক করে ওনারা বললেন যে আমরা রাষ্ট্রপ্রধানের সাথে আসছি। ওনারা আবার এখানে ওই যে আমাদের জ্যাকসন হাইটের বিভিন্ন চায়ের দোকান আছে, ওখানে একটা সেমিনার আয়োজন করেন। কি ওই যে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে সভা হচ্ছে, এখানে নানা ধরনের ক্যারিকালচারের মধ্য দিয়ে গত কয়েক বছর। এবং আমাদের অনেক সাংবাদিক ভাই বন্ধু আসেন, মানে তারাও এসব আর দেশ থেকে যারা বেড়াতে আসেন, এরা বাজার টাজারও করেন এই ফাঁকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করবেন, যে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে তার সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া, এটা একটা আনুষ্ঠানিকতা। এই বক্তব্যে দেশের বার্নিং ইস্যুগুলো থাকে, পাশাপাশি জাতিসংঘের এই যে চলমান ইস্যু, জলবায়ু সমস্যা, এবং আমাদের দেশের এখন জাতিসংঘের প্ল্যাটফর্মে
আমাদের যে বার্মার সমস্যাটা, মায়ানমার সমস্যা, রোহিঙ্গা সমস্যা, এইসব নিয়ে সমস্যা। ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং গত বছর বা প্রতি বছরের প্রতিটি রাষ্ট্রপ্রধান যেমন আন্তর্জাতিক বিষয়ে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে কথা বলার পাশাপাশি তার সরকারেরও একটা অগ্রাধিকার একটা বলে থাকেন। তো এবার অবশ্যই তিনি তার নির্বাচনের অগ্রযাত্রা এইসব বলবেন। এবং আপনি ঠিকই বলেছেন, আমরা আহ, ধরেন গত 30 বছর থেকেই দেখতেছি কখনো কোনো রাষ্ট্রপ্রধান আহ, মানে কোনো অন্যান্য বিরোধী দলের কাউকে নিয়ে আসেন নাই। তো এটা এটা দুই ধরনের বার্তা। এক ধরনের হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো কমিউনিকেট করতে পারেন, তিনি সবাইকে দেখাতে যাচ্ছেন যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দেশ অগ্রসর হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে কি মানে আহ, দেশের বাইরে প্রচন্ড ভাবে হামলার শিকার হচ্ছেন ওনারা। মানে আমরা আমরা যদি দেখি যে রিসেন্টলি মাহফুজ এসেছিলেন মানে উপদেষ্টা। হ্যাঁ, উনি বিশেষ উপদেষ্টা, ওনার উপর মানে এখানে হামলা হয়েছে। লন্ডনে তার উপর হামলার চেষ্টা করা হয়েছে, ডিম টিম ছুঁড়ে মেরেছেন। তো এবং এই যে লন্ডনে ডক্টর ইউনূস নিজেও বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন। মুখোমুখি হয়েছে, তো এই সমস্ত জিনিসকে মোকাবেলা করার জন্য একটা এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা না, এটা একটা রাজনৈতিক চালের মতো হয়েছে এবং এটা বেশ কার্যকর হয়েছে আমি মনে করি। আমি 2 সপ্তাহ আগেও নিউ ইয়র্কে আমার অফিস জানেন একদম জ্যাকসন হাইটে, যে আমাদের যারা রাজনীতি করেন সবার সাথে আমাদের রোজই দেখা হয়। বিএনপির কাউকে খুব উৎসাহী মনে হচ্ছিল না। আচ্ছা, আসতেছেন ডক্টর ইউনূস, এটা ঠিক, কিন্তু আওয়ামী লীগের আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে এটা এটা হবে। জামাতের লোকজনও এই ব্যাপারে খুব একটা ভিতরে ভিতরে, জামাত তো কখনো প্রকাশ্য কিছু বলে না, তাদের একটা সতর্ক অবস্থা আসিল। কি করবে আমার আমার ঠিক জানা ছিল না। কিন্তু যখনই দেখা গেল এই ডেলিগেশনের নাম ঘোষণা, এখন বিএনপি আমি মানে কিছুক্ষণ আগেই একজন বিএনপির শীর্ষস্থানীয় নেতার সাথে কথা হলো। তাদের সমস্ত যুক্তরাষ্ট্রের সমস্ত স্টেটের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশটা কি উপর থেকে আসছে। এখন উপর, আমার বাবা যখন বলতেন উপরওয়ালা জানে, উনি তো ঈশ্বরের কথা বলতেন। এখন ওনারা কি, আমি বারবার জিজ্ঞেস করছি কে বলছেন, তো মনে বলছে যে উপর থেকে নির্দেশ আসছে। তো মানে এই উপরটা কে, বা হয়তো মানে আমাদের দর্শকরা বুঝবেন, সাগর আপনার দর্শকরা বুঝবেন। তো সেখান থেকে নাকি নির্দেশ আসছে যে সবাই যেন মানে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এবং আওয়ামী লীগকে মোকাবেলা করতে এখানে উপস্থিত থাকেন। এবং আপনি জানেন যে ভিতরে ভিতরে জামাতে ইসলামী তাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে, মুনা বিভিন্ন দাওয়াতি কার্যক্রম এসবের মাধ্যমে তারা নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী। তারা একই টাকে যত লোকের সমাবেশ করতে পারবে, আমি মনে করি বিএনপি এবং আওয়ামী লীগ মিলেও এটা করতে পারবে না। তো সুতরাং জামাত এখানে উপস্থিত থাকতেছে। আমি যেটা শুনলাম, বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘের সামনেই আওয়ামী লীগ বিএনপি সবাই অনুমতি নিয়ে রেখেছেন। একইভাবে আহ মানে যে হোটেলে অবস্থান করবেন তার সামনেও। এখন নিউ ইয়র্কের যে অবস্থা হয়েছে, নিউ ইয়র্কে একটা আগাম খবর যে কয়েকটা দেশ সম্বন্ধে থাকে। এবার আমি নিউ ইয়র্কের পুলিশের সাথে কথা বলছি, মানে বিশেষ বিভাগের সাথে, যে কয়েকটা দেশের বিক্ষোভ হতে পারে এই ধরনের একটা আগাম প্রস্তুতি তারা আছে। সুতরাং তাদের দুই গ্রুপের পাশাপাশি অবস্থানের কোনো সুযোগ নেই। প্রচুর পুলিশ মোতায়েন এবং আইন শৃঙ্খলা বাহিনী মনে করে যে এই জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশে কোনো দলের কোনো পক্ষের বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। এখন আসি আওয়ামী লীগের দিকে, তাদের প্রস্তুতিটা কি? সাগর, আমরা বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা হাইপ উঠে, এখন বাস্তবে এরকম কিছু না। সবই পরিস্থিতি, সবই নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ মানে গোটা 50 লোক আওয়ামী লীগ উনারা মানে ওই ফেসবুকেই শেয়ার দিতেছেন। আওয়ামী লীগের অনেকের সাথে মানে এখন মানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান ওনারা প্রকাশ্যে কথা বলতেছেন যে আমরা আইন মেনে প্রতিবাদ করব এবং এই আইন মেনে প্রতিবাদ করব। এইটাও মানে এখানে আওয়ামী লীগ আমরা জানি 5-6 গ্রুপে বিভক্ত, কিন্তু এই বিপদের দিনে তারা তারা সমাবেশ করবেন সর্বোচ্চ শক্তি দিয়ে। এবং তাদের পক্ষের যে সমস্ত লোকজন, তাদের সমাবেশ মানে ডাকা হয়েছে, টানা সমাবেশ প্রতিবাদে তারা উপস্থিত থাকবেন। এখন এটা কতদিন উপস্থিত, কিছুটা চাপা আতঙ্ক বিরাজ করতেছেন অনেকেই। এটা ফেসবুকে তো আর আপনি চেহারা দেখা যায় না, কিন্তু আপনি সরাসরি যখন কথা বললেন, আমার ভাই মানে ওই যে ইব্রাহিম ভাই, আপনি ওই নামটাম বলার দরকার নাই, আমাদের তো দেশে যেতে হবে বা দেশে আত্মীয় স্বজন আছে। তো এইসব বলার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে এবং এই উৎকণ্ঠা তো অমূলক না। আমরা আগের সরকারের সময় দেখেছি যে মানে এখানে একজন লোক প্রতিবাদী স্রেফ করেছেন, অথবা ফেসবুকে কিছু বলেছেন, ইউটিউবে কিছু বলেছেন তার পরিবারের উপর দেশে। তো এগুলোর থেকে আমরা তো দেশ বেরিয়ে আসে নাই, এগুলোর ধারাবাহিকতাই চলতেছে। মানে মোটা দাগে তো এটা নিয়ে তাদের মধ্যে একদম
চাপা আতঙ্ক আছে। তো আমি মনে করি না যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিক্ষোভকারীদের দেখা সাক্ষাৎও বা এর এর ধরেন মানে 1 কিলোমিটারের মধ্যে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। এটা দূরের থেকে একটা আওয়াজ টাওয়াজ হবে, দুই পক্ষেই মিছিল করবে। এবং যে গাড়িগুলো এখানে যে প্রোটোকলের মধ্য দিয়ে মানে আপনারা আপনারা জানেন এটা কয়েকটা ব্লক প্রায় 1 মাইল জুড়ে জায়গা এগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং এটার জন্য কালকে সতর্কবাণী দিছে এই রাস্তা বন্ধ থাকবে, এই রাস্তা বন্ধ থাকবে। নিউ ইয়র্কের পুলিশ তো সব ব্রুটালি সব মেনটেন করে। এবং এটা এখানে শুধু যে আমাদের রাষ্ট্রপ্রধান আসতেছেন এমন না, এখানে সারা পৃথিবীর এবং আমাদের গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আসতেছেন। সো এটা খুবই সুরক্ষিত সংরক্ষিত অবস্থায় আছে। আর এখন পর্যন্ত আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো পাবলিক প্রোগ্রাম নাই যে প্রবাসীদের একটা সমাবেশ। তো সেখানে মানে কেউ দাওয়াত হবে কিনা, এখানে ইউএস কনসুলেটের মাধ্যমে একটা উন্নয়ন বিষয়ক সেমিনার এই ধরনের, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন এটা বলা হয় নাই। আর সেখানে আমাদের কাছে পাঠানো হয়েছে যে আপনি যদি উৎসাহী হন এই ব্যাপারে তাইলে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করেন। তো অনেক আমি তো সাংবাদিক, আমরা সব ব্যাপারেই উৎসাহী, কিন্তু আমাদের অবশ্যই। উৎসাহটা হচ্ছে, আমাদের উৎসাহের তো কোনো কিছু তো কমতি না। আমার উৎসাহটা হচ্ছে যে আমি জানতে চাইলাম যে আমার এই উৎসাহের কোনো কমতি নাই, কিন্তু আমার এই উৎসাহটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি সেখানে থাকবেন। মানে আমি ওই সেমিনারে অন্যকে বক্তৃতা দিলেন কোত্থেকে আপনারা কোন লোক জোগাড় করবেন তার এগুলো ক্ষেত্রে একজন প্রবলেম। সাংবাদিক হিসাবে প্রধান উপদেষ্টার কথা শুনতে আমি বেশি আগ্রহী হব। বিশ্বাস করি। তো এইটা আমাকে কনসুলেট অফিসের লোক নিশ্চিত করতে পারেন নাই, তার মানে তিনিও জানেন নাই। তো উনারাও পরিস্থিতি বুঝে কোথায় যাবেন না যাবেন। আর একই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় প্রতিদিনই ব্যস্ত থাকবেন, এটা আমি জানি। এটা খুবই স্বাভাবিক, অন্যান্য হাই প্রোফাইল মানে লোকজন রাষ্ট্র আহ, প্রধানরা আসবেন, রাষ্ট্রনেতারা আসবেন, তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক। আর এখানে একটা ফটো হয়, মানে অনেকে অনেকে ওই তিউনিসিয়ার একজন আসছেন, ওই আফ্রিকার থেকে একজন আসছে, উনারও কোনো কাজ নাই। তো মানে এটা হাত মিলাইলেন, এগুলো আগের থেকেও একটা হয়ে ছবি আসছে। তোলেন, একটা ছবি যার হ্যাঁ যার ছবি নিজের তুলে দেশের এটা মিডিয়াতে হাত, দিয়ে দেন। হ্যাঁ তারপরে স্টেট ডিনার। তবে এনভায়রনমেন্টের নিয়ে পরিবেশ নিয়ে একটা দুইটা সেমিনার আছে, সেখানে হয়তো পরিবেশ মন্ত্রণালয়ের যদি কেউ আসেন থাকবেন, হয়তো ডক্টর ইউনূস স্যার থাকতে পারেন। বাট ব্যক্তি হিসাবে মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান ছাড়াও ও ওনার প্রতি শুনে পশ্চিমা বিশ্বে একটা একটা ফেসিনেশন আছে। এখন রাজনীতিতে বাংলাদেশে নানানভাবে সমালোচিত হলেও ওই সমালোচনার একটা আন্তর্জাতিক ঢেউ কিন্তু সবাই জানে না। আমেরিকানদের কাছে এখনো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হার্ভার্ডে যান, মানে তার জন্য লাইন পড়বে। আমরা দেখেছি নিউ ইয়র্কে বহুবার তার মানে আহ, তার পেপার বুক সাইন হচ্ছে। ওই যে সাইন টাইনের পরে তিনি আবার হাঁটতে হাঁটতে আমাদের ট্যাক্সি ড্রাইভাররা ভাইয়েরা, যেখানে আমি একদিন নিজেই পেয়েছি, যিনি রুটি খেতে যাচ্ছেন, কিন্তু একটু আগে তার সিগনেচার নেওয়ার জন্য আমি প্রায় আধা মাইল লম্বা লাইন দেখেছি। এই লাইন এখনো পড়বে, তার প্রতি একটা পশ্চিমা লোকদের একটা ফ্যাসিনেশন। কয়েকবার নিউজ এসে মানে নিউ ইয়র্ক টাইমসে মানে বিল ক্লিন্টন সেটা আছে, এবং তার সেটা শাসনকাল একজন শাসক হিসাবে ডক্টর ইউনূস কিরকম, সেই বিষয়টি এখনো ইন্টারন্যাশনাল মিডিয়াতে অতটা অ্যাটেনশন রাইট, পায় এখনো না। আসে নাই। এখন এটা ইন্টারন্যাশনাল মিডিয়া সচেতন ভাবেও হয়তো তাকে রক্ষা করতেছে আরো কিছুদিন। বাংলাদেশ যে ট্রমার মধ্য দিয়ে গেছে, হয়তো দেখতেছে কি হবে, কি বিপদ হবে বা কি মানে সুবিধা হবে, এটার জন্য একটা সুযোগ দিচ্ছে। অথবা ইন্টারন্যাশনাল মিডিয়া বা পশ্চিমা মিডিয়া বা এখনো কোনো সঠিক বিকল্প পাচ্ছে না যে তার বাইরে কাকে উপস্থাপন করবে। মানে সেটাই। এখানেও তো নানা কারসাজি আমরা জানি, তারাও কিভাবে নানা কাকে কিছু, কিভাবে প্রত্যেকের উপস্থাপন নিজস্ব করে। চয়েস থাকে, চয়েস লাইকিংস থাকে। তো এই ডিসলাইকিংস থাকে। বিষয়গুলা, তবে এগুলা এবার একটু আমরা টের পাবো আমি মনে করি। মানে অন্যান্য বিশ্বের মিডিয়া কোনো না কোনো কেউ হয়তো তাকে ধরবে, তাকে ফেস করতে হবে। এবং তিনি এইসব ব্যাপারে শুনেন, আমরা যতটাই উই রেসপেক্ট হিম, আমি আমি তো তার খুব ভক্ত ছিলাম আগে থেকেও, কিন্তু আহ, কিন্তু তিনি আবার খুব চালাকও। মানে এইসব মোকাবিলা করার জন্য তার দক্ষতা, আমি চালাক নেতিবাচক করতে বুঝি নাই, বলি নাই। এইসব মোকাবিলা করার জন্য আমি একজন উন্নয়ন কর্মীও ছিলাম একসময় দেশে। তো আমি তাকে মানে এইসব দেখেছি, এইসব মোকাবিলা করার জন্য তার যে দক্ষতা, আমি মনে করি আমাদের বহু রাজনীতিবিদের চেয়েও এটা এই দক্ষতা তার বেশি। হ্যাঁ তার বয়স হয়েছে, কিন্তু তার দক্ষতা তো আর কমে নাই। তো এইসব মিডিয়াগুলো কেমনে মোকাবিলা করবেন। এবং আমি মনে করি এই যে তিনজনকে নিয়ে আসা বা চারজনকে নিয়ে আসা, এইটাও একটা, এটাও একটা মানে একটা চতুর সিদ্ধান্ত। আর নেতিবাচক না হলেও মানে এটা একটা ভালো সিদ্ধান্ত যে এটার জন্য বিএনপি এখন নামতে হইতেছে, জামাতে ইসলাম নামতে হইতেছে। এবং বিএনপি এবং জামাতে ইসলামও যদি এখানে নামে, আওয়ামী লীগ একা আর কি করবে।
মানে একটু ভয় পাবে। তবে আওয়ামী লীগের এবং জন্য এই জায়গাটায় আমি যদি, মানে আপনি যে কথাটা বললেন যে বিএনপি এবং জামাত ইসলামী যদি তারা জয়েন্টলি সেখানে নামে ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে, এবং আওয়ামী লীগ যতটুকু আছে তারাও যদি নামে, সেখানে কোনো ধরনের সহিংসতা হওয়ার আশঙ্কা আছে কিনা, কোনো অপ্রীতিকর পরিস্থিতি বিদেশের মাটিতে হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আশঙ্কা নাই। এটা গতবার যেটা হয়েছে এর চেয়ে খারাপ নয়। ওই যে জুতা দিয়ে এইটা এটি করছে, পাশাপাশি মাঝখানে ব্যারিকেড। তো আমি আমি ওইটা ঢাকার পত্রিকায় লিখছিলাম, আপনার খেয়াল আছে কিনা, যে দুই ভাইরা মানে জুতা দিয়ে ইটা ইটি মানে ঢিলাঢিলি করছে। পরে ওই দুই ভাইরা দুই জুতা পরে যাইতে হয়েছে, মানে একজন আওয়ামী লীগ করে একজন বিএনপি করে। তো এইটা ছাড়া এখানে সরাসরি সহিংসতার কোনো সুযোগ নাই এই ব্যাপারে। এখন বরঞ্চ আওয়ামী লীগের যারা প্রতিবাদ করতেছেন তারাও অ্যালার্ট। তারা প্রত্যেকে আমার সাথে, আপনার সাথে আমার কয়েক ঘন্টা আগে কথা বলার পর আমি অন্তত 5 জন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছি। সবাই বলছেন আইন মেনে আমরা প্রতিবাদ করব। তার মানে এই আইন মেনেটাকে ওনারা জোর দিচ্ছে। আইন সবসময় মানতে হয়, আইন লঙ্ঘন করার। এবং এই দেশের এখন এখন যে অবস্থা, আপনি যদি কোনো মামলায় টামলায় পড়েন, আমাদের এখানে ইমিগ্রেশনের মানে 50 ভাগের ইমিগ্রেশন আপনি খুঁজলে অনেক ইতিহাস পাবেন। তো এই তল্লাশিতে কেন পড়বেন? তো এই ব্যাপারে অনেকেই সতর্ক আছেন। তবে আওয়ামী লীগের একটা একটা পয়েন্ট তারা সবাই বলতেছেন যে আমাদের ওয়াশিংটনস্থ প্রেস মিনিস্টার একটা স্টেটমেন্ট করছেন যে কিছুদিন আগে মাহফুজ সাহেবের উপর যখন হামলা হলো তার পরিণতিতে বেশ কয়েকজনকে গ্রেফতার হয়েছে। আসলে এই ধরনের কোনো ঘটনা তারা বলতেছেন ঘটে নাই, এবং আমিও খোঁজ করে ওই ঘটনার সাথে দায়ী কোনো মানুষকে গ্রেফতারের খবর আমি সংগ্রহ করতে পারি না। এখন এই দেশে, এই আমেরিকায় অনেককেই গ্রেফতার অনেকভাবে করা হয়, এফবিআই নানা সহ কারণে গ্রেপ্তার হয়। আমরা নাও জানতে পারি। তবে আমিও এটা পাই না। তো এটা তারা মনে করতেছে যে আমাদের ভয় দেখানোর জন্য এইটা করতেছে। তো এটা সরকার দুর্বল, সরকার ভয় পাইছে। মানে এইটা নিয়ে তারা একটা শক্তি সঞ্চয় করার চেষ্টা করতেছে। তবে এটা আমাদের বাংলাদেশি বৈঠকি আলোচনা একটা বেশ উত্তেজনার ব্যাপার। এবং আপনি যেমন কানাডার দিকে আমাকে ফোন করেছেন, বাংলাদেশটাও ফোন করেছেন, কিন্তু এখানে সব শান্ত, এখানে কিছুই হবে না। আমি আমি একদম নিশ্চিত করতে পারি এখানে ওই ডিমের ডিল মারার ওই আওত্তের মধ্যে ওই গাড়িকে পাওয়া যাবে না। যাই হোক, আমরাও চাইবো যে, মানে বিদেশে আমাদের ভাই বন্ধুরা যারা থাকেন, তারা এমন কোনো আচরণ করবেন না যেটি তাদের কেউ প্রশ্নের মুখোমুখি করে দেয়। আবার এটিও বাস্তবতা যে বাংলাদেশে যা ঘটছে গত 1 বছর ধরে, সেটি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ক্রিয়া প্রতিক্রিয়া থাকাটা স্বাভাবিক, এবং তার একটা প্রতিক্রিয়া হওয়াটাও স্বাভাবিক। কিন্তু সেই প্রতিক্রিয়াটা, যেটি আপনি বললেন যে সবাই বলছে যে আমরা আইন মেনে সবকিছু করব, সেই আইনি কাঠামোর মধ্যেই থাকুক, আমরা সেটাই চাইবো। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে। আমি সাগর, আমি কি একটা পয়েন্ট যোগ করতে পারি? মানে নিশ্চয়ই, আমি নিশ্চয়ই, অনেক দিন থেকে এটা আমাদের দর্শকরা মনে নিশ্চয়ই। রাখবেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আসলে এটা প্রতিবাদ হয়। আমরা কিন্তু কখনো এটা পছন্দ করি না। কিন্তু এটা আমি শুরু নিজেও হলো, এটা পছন্দ করি না। আমরা নিজেরা কেউ পছন্দ করি না। কিন্তু সমস্যা হলো যে এটা শুরু হয়েছিল এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন হয় তখন। কিন্তু এরপরে আবার যখন মানে 91 নির্বাচনের পরে এই জিনিসটা মানে থেমে গেছে। তো মানুষের যখন প্রতিবাদ করা, বিক্ষোভ করা এইসব দেশে যখন বন্ধ হয়ে যায়, তখন এরা তো এক জায়গায় না এক জায়গায় যখন সুযোগ পায় এটা করে। তো এটারই কিন্তু আমরা এখন বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসতেছেন, কেন আপনারা প্রতিবাদ করবেন, সহিংসতা করবেন? কিন্তু এর এর পাল্টা তারা যখন যেটা বলবে যে আমরা তো কথা বলতে পারি না, আমরা দেশে কথা বলি, তখন আমরা জবাব দিতে পারি আর না। বাট দেশে আমরা আমাদের আশাবাদ, নির্যাতিত হচ্ছি। হ্যাঁ, তবে আমাদের আশাবাদ থাকবো, আমাদের বাইরে আমাদের পরিচয় হোক আমাদের দেশ, আমাদের বিবাদটা আমরা যেন করি, আপনার সাথে আমার ঝগড়াঝাটি আমার মধ্যেই করি, এটা যেন এক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে করে সবার কাছে একটা হাস্যাস্পদ না হয়, এই প্রত্যাশাটা আমার থাকবো। যদি এই প্রত্যাশাটা খুব বড় শক্তি ভিত্তির উপর এখন নাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার প্রত্যাশার সঙ্গে আমিও, মানে প্রত্যাশাটাকে সমর্থন জানালাম। দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনাটি শোনার জন্য। নিউ ইয়র্ক নিয়ে সারা দেশে যে একটা, মানে আমরা আতঙ্কের খবর শুনছি, আতঙ্কের খবর পাচ্ছি যে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস যখন যাবেন তখন একেবারে আগুন জ্বলে যাবে। সেই পরিস্থিতি নিয়ে জানবার জন্য আমি ইব্রাহিম চৌধুরী খোকন, তিনি দৈনিক প্রথম আলোর আহ, উত্তর আমেরিকা আবাসিক সম্পাদক, এবং অনেক পুরনো সাংবাদিক, এবং তিনি খুব চমৎকার ভাবে নিউ ইয়র্কের সামগ্রিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলেন। আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব যে এই সময়টায়, যদিও আমরা ওনাকে ধরতে পারি, সময় পাই, আমরা যখনই যা ঘটবে ইব্রাহিম চৌধুরী খোকনের কাছ থেকে সেগুলো জানবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।